আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা। নিজস্ব আলোয় আলোর পথে হেঁটে আজ যারা পরবর্তী প্রজন্মকে আলোর পথ দেখাচ্ছেন, তেমনি আলোকিত নারীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আপন আলোয়। আজ আপন আলোয় জীবনের গল্প শোনাবেন আমাদেরকে প্রফেসর ডক্টর সায়েবা আক্তার। প্রফেসর ডাক্তার সায়েবা আক্তার এক স্বনামধন্য ব্যক্তিত্ব, বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে চিকিৎসক, শিক্ষক, গবেষক, উদ্ভাবক, সামাজিক সংস্কারক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিস্টুলা সার্জন। মাতৃস্বাস্থ্য, নারীর জীবনমান উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রশংসিত। প্রফেসর সায়েবা আক্তার 1953 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে টাঙ্গাইলে। শিশুকালে তিনি গণিতের অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখতেন। তবে বাবার পরামর্শ ও দিক নির্দেশনায় তিনি ডাক্তারি পেশার দিকে এগিয়ে আসেন, যা পরবর্তীতে নারী স্বাস্থ্য ও মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে অসামান্য অবদান রাখে। 1975 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। 1982 সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে ফেলোশিপ সম্পন্ন করেন। পরে লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি থেকে প্রজনন স্বাস্থ্যের উপর ডিপ্লোমা অর্জন করেন। তিনি কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের লেকচারার হিসেবে। প্রফেসর সায়েবা আক্তার প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা, বিশেষ করে অবস্টেট্রিক্স ফিস্টুলা, মাতৃমৃত্যু প্রতিরোধ ও প্রসব পরবর্তী জটিলতা বিষয়ে বিস্তৃত গবেষণা করেছেন। প্রফেসর সায়েবা চিকিৎসা সেবার বিভিন্ন বই, গাইডলাইন, প্রশিক্ষণ সামগ্রী ও ই-লার্নিং মডিউল প্রণয়ন করেছেন, যা দেশের ও আন্তর্জাতিক স্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য অমূল্য জ্ঞান ভাণ্ডার হিসেবে কাজ করছে। নারীর সবচেয়ে অবহেলিত স্বাস্থ্য সমস্যা ফিস্টুলা চিকিৎসায় প্রফেসর সায়েবা আক্তারের অবদান অসামান্য। ফিস্টুলা আক্রান্ত নারীদের যন্ত্রণাপূর্ণ জীবন ও অপ্রতিরোধ্য কষ্টই তাকে তাদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে। 1988 সালে তিনি ফিস্টুলা সার্জারি শুরু করেন এবং 2003 সালে ঢাকা মেডিকেল কলেজে জাতীয় ফিস্টুলা সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামীণ অঞ্চলে ফিস্টুলা ক্যাম্প পরিচালনা করেছেন এবং পরবর্তীতে নিজের প্রভিডেন্ট ফান্ডের সমস্ত অর্থ ব্যয় করে পরিবারের সদস্য, বন্ধু, ছাত্রছাত্রী, সহকর্মী চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ঢাকায় প্রতিষ্ঠা করেন মামস ইনস্টিটিউট অব ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ। প্রফেসর ডাক্তার সায়েবা আক্তার দেশ বিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2011 সালে রয়্যাল কলেজ অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি তাঁকে ফেলোশিপ অনারিস কসা প্রদান করে, যা আন্তর্জাতিক চিকিৎসা ক্ষেত্রে এক অত্যন্ত মর্যাদাপূর্ণ স্বীকৃতি। 2020 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা 21 পদক লাভ করেন। 2024 সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া আরও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অবস্টেট্রিক্স ফিস্টুলা সার্জনস সোসাইটির সভাপতি, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্ব ও উদ্ভাবনশীলতা শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে নারী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি শুধু একজন চিকিৎসক বা উদ্ভাবক নন, বরং একজন মানবিক নেতা, যিনি তার জীবন উৎসর্গ করেছেন নারীর স্বাস্থ্য উন্নয়ন এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে। তার অসাধারণ দৃষ্টিভঙ্গি, অধ্যবসায় এবং মানবপ্রেম আগামী প্রজন্মের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এক উজ্জ্বল প্রেরণা হিসেবে কাজ করবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমেই জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি একজন সফল চিকিৎসক, তো এই যে সফলতা চিকিৎসক হিসেবে, এটা কি একেবারে ছোটবেলা থেকেই নিজের ভেতরে গাঁথুনির মতো ছিল যে আমি বড় হয়ে চিকিৎসা সেবায় আসবো, সকলের চিকিৎসা করব? চিকিৎসা সেবায় আসবো এটা আমার ছোটকাল থেকে আমার ইচ্ছা ছিল না। চিকিৎসা সেবায় এসেছি কারণ আমার আব্বা বলতেন যে চিকিৎসা শাস্ত্র এমন একটা জিনিস, তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তুমি যা করবে তাতেই মানুষের উপকার হবে। কাজে এত বড় একটা প্রিভিলেজড প্রফেশন আর নাই। আমার ইচ্ছা ছিল, আমার আব্বা কুয়েটিয়া সাদাত কলেজের প্রফেসর ছিলেন
জাব্বার মতো প্রফেসর হব। কিন্তু ওই ছোট বয়সে ধারণা ছিল না যে মেডিকেলে আসলেও আমি প্রফেসর হব। ছোটকালে যেমন বন্ধুবান্ধবকে ছাত্রছাত্রী বানিয়ে আমি শিক্ষকতা করতাম। তার মানে সেই সময় থেকেই এক ধরনের লিডারশিপ কোয়ালিটি আপনার ভেতরে ছিল। লিডারশিপ কিনা জানি না, তবে শিক্ষকতার ওইটাই খেলা ছিল আমার, শিক্ষকতা করাটা। পুতুল খেলা কিংবা অন্য খেলার প্রতি পুতুল খেলার প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না। তাহলে কি ধরে নিব যে আপনি খুব শান্ত ছিলেন নাকি একটু চঞ্চলতা ছিল? আমি চঞ্চল ছিলাম একটু। ছোটকালে আসলে চঞ্চল ছিলাম, এক জায়গায় বসে থাকতাম না, কোথাও না কিছু একটা করতে হতো আমার। চিকিৎসা শাস্ত্রের পড়াশোনা তো বেশ কঠিন কাজ এবং সেটার জন্য তো খুব মনোনিবেশ প্রয়োজন। তো তখন কি শান্ত হয়ে গিয়েছেন? খুব শান্ত বলবো না, এখনো কিন্তু আমি সবসময় একটা না একটা কিছু করতে থাকি, খুব বসে থাকাটা হয় না। অনেক সময় খুব বেশি চিন্তা করি, মাঝে মাঝে আমার হাজব্যান্ড যেমন বলে, এই তুমি ফিরে আসো, মানে আমি এক জায়গায় বসে আছি, অন্য একটা কিছু চিন্তা করতে থাকি। হাজব্যান্ডের প্রসঙ্গ যেহেতু আসলোই, নিশ্চয়ই তার অনেক অনুপ্রেরণা আছে এ পর্যন্ত। অনেক আমার মনে হয় ও আমার হাজব্যান্ড যেভাবে আমাকে সাহায্য করেছে, ওইরকম কেয়ারিং হাজব্যান্ড, ওইরকম সাপোর্ট না পেলে আমি জীবনে যা করেছি তার অনেক কিছুই করা আমার পক্ষে সম্ভব হতো না। আপনি একটা ইনস্টিটিউট তৈরি করেছেন, মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ, এবং সেখান থেকে আপনি বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন দীর্ঘদিন ধরে যারা হতদরিদ্র। একটু যদি বলতেন যে এখানে কি ধরনের রোগীরা আসছে এবং কিভাবে তারা উপকারটা পেতে পারে। আমার সবসময় মনে হয়েছে মেয়েদের স্বাস্থ্যটা অনেক অবহেলিত, মেয়েরা বিশেষ করে যারা দরিদ্র, সেই জন্যই এই ইনস্টিটিউটটা করা। এটা দরিদ্র রুগীদের জন্য। আমাদের এখানে যেমন রুগীরা সম্পূর্ণ বিনা পয়সায়, রুগীর কিন্তু থাকা খাওয়া আসা যাওয়া, এমনকি অনেক সময় রুগীদের আমরা যাওয়ার, অনেক রুগী আমাদের এত হতদরিদ্র তাদের যাওয়ার খরচ থাকে না, সেই টাকাটাও আমরা দিই। আমরা কিন্তু রিহেবিলিটেশনেও কাজ করি, রুগীদের গরু কিনে দেওয়া, ছাগল কিনে দেওয়া, সেলাই মেশিন কিনে দেওয়া। আমি চাই যে মেয়েগুলো নিজের পায়ে দাঁড়ান। উইমেন্স হেলথ বলতে কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা যে এটা হলো শুধু মাতৃ স্বাস্থ্য, কিন্তু একটা মা সেই জন্য আমাদের দেশে সরকারি বেসরকারি সব পর্যায়ে কিন্তু সরকারের মাইলস্টোনটা ইন্ডিকেটর হলো যে স্বাস্থ্যেতে কতটুকু উন্নতি করলো, যে মাতৃমৃত্যু। কিন্তু মৃত্যুর বাইরেও যে সমস্ত মায়েগুলো মৃত্যুর সাথে ধুকে বেঁচে যায়, তারা যে দীর্ঘমেয়াদী কত ধরনের সমস্যায় ভুগে, সেটার জন্য কিন্তু স্পেশাল কোনো রকম স্বাস্থ্যসেবা আমাদের দেশে নাই স্পেশালি। তো আমি মনে করলাম এদেরকে, বিশেষ করে যারা দরিদ্র, যারা একটু বিত্তবান, তারা তো প্রাইভেটলি তো কিছু চিকিৎসা পেতে পারে, কিন্তু যারা হতদরিদ্র, যেমন ফিস্টুলা রোগী। ফিস্টুলা হলো এমন একটা রোগ যেটা হলো গ্রামে যখন অল্প বয়সী মেয়েরা গর্ভবতী হয়, গর্ভকালীন সেবাও তারা পায় না এবং প্রসব পরবর্তী তাদের অনেক দীর্ঘ সময় ধরে প্রসব ব্যথায় ভোগার কারণে বাচ্চা মারা যায় এবং মা যখন যখন বাচ্চাটা টেনে হিস্টে বের করে, মায়ের প্রস্রাবের থলি এবং পায়খানার থলির সাথে যোনিপথের যোগাযোগ হয়ে যায়, ফুটো হয়ে যায় এবং সারাদিন রাত প্রস্রাব পায়খানা ঝরে। তো আমার হাসপাতালে কিন্তু আমরা ফিস্টুলা মানে ওই রুগীগুলোকে সম্পূর্ণ বিষাক্ত চিকিৎসা দিই। তাছাড়াও যে সমস্ত এই মায়েদের প্রসবকালীন সমস্যার জন্য জরায়ু নিচে নেমে যায়, হাঁচি কাশি দিলে প্রস্রাব পড়ে যায়, প্রস্রাব ধরে রাখতে পারে না, যোনিপথ পায়ুপথ বাচ্চা হওয়ার সময় ছিঁড়ে এক হয়ে যায়, পায়খানা কন্ট্রোল করতে পারে না, আর ওই ধরনের যোনিপথ বন্ধ হয়ে যায়। অনেকে হয়তো বা জানেও না যে এটা কেন হচ্ছে, ওরা জানেও না, এবং এটা যে আদৌ চিকিৎসা কোথাও পাওয়া যায় সেই সম্বন্ধেও তাদের অনেকেরই, বেশিরভাগেরই ধারণাই নেই কোথায় পাওয়া যায়, আদৌ চিকিৎসা পাওয়া যায় কিনা। এদেরই আমরা চিকিৎসা করি। আসলে এই বিষয়টা নিয়েই কাজ করার ইচ্ছা কিংবা চিন্তাটা আপনার মানে কি কারণে হলো? আসলে আমি তো অবস্টেটিক্স গাইনি নিয়ে কাজ করছি সেই অনেক বছর, 1978 সাল থেকে এই সাবজেক্টে ঢুকেছি। যতই প্রফেশনে আস্তে আস্তে এগিয়েছি, মনে হয়েছে যে এদের প্রতি এরা খুবই অবহেলিত, এদের জন্য কিছু একটা করা উচিত।
সেই অনুপ্রেরণা থেকেই আমি আসলে যখন ঢাকা মেডিকেলে ছিলাম ওইখানে একটা ফিস্টুলা সেন্টার করার উদ্যোগ নিয়েছিলাম, যেটা আমাদের এখন ন্যাশনাল ফিস্টুলা সেন্টার হিসাবে পরিচিত। রিটায়ারমেন্টের পরে আমার মনে হচ্ছিল যে আমি এই ফিস্টুলা নিয়ে তো কাজ করি, আমার যেই ভালোবাসাটা রয়ে গিয়েছিল আর এই রোগীগুলোকে সেবা দেওয়ার সুযোগ আমি পাচ্ছি না। ওই দুঃখ থেকে যে আমি পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি যেন আমার কি যেন একটা হারিয়ে গেছে। আমার একেবারেই কাজ পাগল একজন মানুষ, বোঝা যাচ্ছে। ভালো লাগে কাজ করতে, ভালোবাসি আসলে। এবং একই সাথে আপনি শিক্ষকতা পেশার সাথে ছিলেন, চিকিৎসা শাস্ত্রেই, এবং রিসার্চের কাজ করেছেন, আবার সরাসরি চিকিৎসা সেবা দিয়েছেন। তো কোনো কাজটার প্রতি কি একটু ভালোবাসা কম বেশি ছিল? সেবার প্রতি একটু ভালোবাসা বেশি ছিল, এটা ঠিক। তবে শিক্ষকতাও বেশি ভালো লাগে, এটা আপনি খুব ভালো লাগে, বারবার বলছেন, এবং ছোটবেলা থেকেই আপনার এই ভালো লাগাটা। আর কাজ করতে গেলেই অনেক জিজ্ঞাসা, অনেক কিছু আমরা পারছি না, এই যে মনের কষ্ট, সেটা থেকে গবেষণার অনুপ্রেরণাটা আসে। আপনি বলছিলেন যে আপনার বাবা আপনাকে যখন আপনি ছোট ছিলেন আপনাকে যেভাবে গাইড করেছে যে চিকিৎসা পেশায় গেলে আপনি সেবা করতে পারবেন, এবং একটা আদর্শ ধরে রাখার যে একটা বিষয় আপনি বলছিলেন আমার কাছে যে বাবার কাছ থেকে পাওয়া, সেটা যদি একটু বলতেন। আমি আসলে আমার বাবা মাকে ছোটোকাল থেকে দেখেছি সবসময় মানুষের জন্য করতে ভালোবাসতেন। আমার আব্বা যেমন কুয়েটে কলেজের প্রফেসর ছিলেন, প্রফেসর হওয়া সত্ত্বেও ওনার আরেক বন্ধু ছিলেন, আমরা করিম মামা ডাকতাম। আমার আব্বার নাম ছিলেন আব্দুল মালিক। ওনারা দুজনে মিলে এক হাট থেকে গরু কিনে আরেক হাটে বিক্রি করতেন। এই লভ্যাংশটা স্টুডেন্ট বেনাবনের ফান্ডে রাখতেন। আমার আব্বা দেখেছি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছাত্রদের জায়গা ঠিক করে দিতেন, কারণ তখনকার ছেলেদের খুব গরিব ঘর থেকে ছেলেপেলেরা আসতো, তারা হোস্টেলে থেকে পড়ার মতো ছিল না। আমার মা বলতেন যে 42 সালে দুর্ভিক্ষের সময় আমার মার বিয়ে হয়, 1942 সালে। তখন বলছে যে কোনো দিন প্লেটের ভাত পুরা খেতে পারিনি। যখন খেতে বসছি মা দুটো ভাত দিবে এরকম করে চিৎকার করতো, যখন পুরা প্লেটের ভাতটা ওদেরকে দিয়ে দিতে হতো। মানে মানুষের এত খারাপ অবস্থা ছিল। ওই অভ্যাসটা আমার মার দেখছি পরবর্তীতেও আমাদের কাজের মেয়েদের, তাদের বাচ্চাদের, তাদেরকে যেইভাবে আশেপাশের লোকদের সাহায্য করতেন। নিজেদের অনেক বড় লোক ছিল না, একটা কলেজের প্রফেসর, তারাই আমরা 7 ভাই বোন ছিলাম, আমাদেরকে লেখাপড়া শেখানো কষ্ট ছিল, কিন্তু তার মধ্যে যতটুকু পারতেন মানুষের জন্য করার চেষ্টা করতেন। ওইটা একটা অনেক বড় অনুপ্রেরণা। বেশি জিনিসটা আস্তে আস্তে না ভিতরে কেমন যেন ঢুকে যায় মনে হয়। আপনি বললেন যে আপনার 7 ভাই বোন ছিলেন, তো এখন তো ভাই বোনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এবং যৌথ পরিবার থেকে দেখা যাচ্ছে যে একক পরিবারের সংখ্যাটাই বেশি হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু মেয়েদের কাজ করার আমার কাছে মনে হয় কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্যাই বেশি হচ্ছে, যে বাচ্চাদেরকে রেখে যাওয়াটা, ডে কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তাটা খুব বেড়ে গেছে। এই বিষয়টা যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতা। সেটা তো ধরেন বাচ্চা বালার বিষয়, আমার হাজব্যান্ড অসম্ভব সাপোর্টিং ছিল বলে আমার 4টা বাচ্চা আমার পালতে অনেক আরাম হয়েছে। কিন্তু আমার মনে হয় তো আমার ওই জীবনটা ভাই বোনদের সাথে যে সময়টা বাবার ঘরে ছিলাম, এটা অসাধারণ, এটা সবচেয়ে গোল্ডেন টাইম বলবো আমার জীবনে। এবং শুধু তখন না, এখন পর্যন্ত আমাদের ভাই বোনদের বন্ডিং খুব বেশি। যেমন আমি হাসপাতাল করলাম, আমার ভাই অ্যানেস্থেটিস্ট ডক্টর মুর্শিদুল আজম, ও আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছে এবং কাজে যেভাবে সাহায্য করছে, এখনও করছে। আমার রুগীর দরকার হলে ডাকলে সবসময় সে বিনা পয়সায় অ্যানেস্থেশিয়া দিয়ে আসছে। আমার বোনরা আমাকে সাহায্য করেছে। আমার বোনের কথা বলি, আমার বাচ্চাদেরকে আমি সময় কম দিতাম, মাঝে মাঝে নিজে দেখতাম যে আমার ডাক্তাররা বাচ্চাদের পরীক্ষা আসলে আর্ন লিভ নেয়, আমি তো কখনো নিতাম না, বাচ্চাদের খেয়াল কম রাখতাম। মাঝে মাঝে খুব গিল্টি ফিলিং হতো। আমার বোনকে আমি বললাম যে সবাই আপনারা এত বাচ্চাদেরকে যত্ন করেন, আমি তো কিছু করি না। তুই ওইদিকে চিন্তাই করবি না, তোর কাজ তুই করে যা, তোর বাচ্চাদের আল্লাহ দেখে রাখবে, ওইটা নিয়ে চিন্তা করিস না, তোর কাজ থাকবে। নারী হিসেবে কোনো সুযোগ সুবিধা নেবার চেষ্টা করেননি কখনো? হ্যাঁ, বাড়তি সুবিধা নেওয়ার কথা কিন্তু কখনো মনে আসেই নেই, কারণ যে সুবিধা ছিল সরকার প্রদত্ত সেই সুবিধাটাও সবসময় ভোগ করি নেই। যেমন আর্ন লিভ নেই, তারপর ক্যাজুয়াল লিভ যেটা 20 দিন প্রতি বছর থাকে, সেইটাও আমার মনে হয় বেশিরভাগ বছর আমি পুরাটা ভোগ করিনি। অসুখ জ্বর কোনো সময়? অসুখ জ্বর 105 ডিগ্রি জ্বর নিয়েও হাসপাতালে গিয়েছি,
রাউন্ড দিয়েছি। আমার সিনিয়র আমাকে ডেকে বলছে যে তুমি এক্ষুনি বাসায় যাও, তুমি মরে গেলে হাসপাতাল চলবে না, তুমি কেন 105 ডিগ্রি জ্বর নিয়ে কাজ করেছো। তখন কেমন যেন মনে হতো কি যে ওই রুগীটা খারাপ, ওই রুগীটাকে আমার দেখা উচিত, আরেকটা রুগীকে দেখা উচিত, স্টুডেন্টকে পড়ানো উচিত। ওই তাগাদাটাই বড় ছিল, নিজের শরীরের দিকে কেমন খেয়াল করতে পারতাম না। ছোটবেলায় মানে থাকে না যে কোনো একটা স্মৃতি যেটা যখন আপনি একা বসে থাকেন, একটা ভালো লাগার স্মৃতি এবং কোনো একটা মন খারাপের স্মৃতি যদি একটু বলতেন। খুব ভালো লাগার স্মৃতি, আমার আব্বা নিজের কম সামর্থ্য ছিল, তার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু, আব্বা তো অনেক কবিতা লিখতেন। একটা জিনিস করতেন কি, যখন বন্যা হতো, টাঙ্গাইলে কিন্তু অনেক বন্যা হয়, তখন একটা পানসি নৌকা ভাড়া করে চাঁদনি রাতে, যখন একদম চাঁদ তারায় আকাশ ভরা, ওই সময় সন্ধ্যার সময় আমাদের সবাইকে নিয়ে, আমার মা বা তার ওইখানে আলগা চুলা ছিল, আলগা চুলা নিয়ে চাল সব নিয়ে নৌকায় উঠে যেত, ওইখানে কাজের মেয়েকেও নিয়ে ওইখানে বসে বসে রান্না হতো। সারা রাত আব্বা গল্প করতেন, ওনার স্টুডেন্ট লাইফের গল্প করতেন, মা গল্প করতেন, আমরা মুগ্ধ হয়ে শুনতাম। আর সারা রাত ওই নৌকায় করে চাঁদনি রাতে সারা রাত কাটিয়ে সকালে এসে বাসায় আবার নামতাম নৌকা থেকে, বাসায় এসে ঘুমাতাম, কারণ রাতে সারা রাত। ওই জিনিসটা মানে আমার মার কাছে এখন মনে হয় আমরা যেভাবে যান্ত্রিক যুগে চলে আসছি, যেভাবে জীবন কাটাই, ওটা একটা অসাধারণ সময় ছিল। এখন আসলে এই সুযোগগুলো হচ্ছে না এখনকার, চিন্তাও করি না আমরা, মনে হয় আব্বা যেভাবে চিন্তা করতেন আমরা চিন্তাও করি না। মন খারাপ হয়ে যায় এমন কিছু আছে যেটা ভাবতে গেলে? মন খারাপ আমি যখন প্রথম চিটাং মেডিকেলে যাই, তখনই তো প্রথম হোস্টেলে যাই, তো মাকে অসম্ভব মিস করতাম। আমার মনে আছে যে আমি সারা রাত শুয়ে শুয়ে যে আমার মা যদি হঠাৎ মরে যায় আমি কী করব, বালিশ ভিজিয়ে ফেলতাম, খুব খারাপ লাগতো, খুব মিস করতাম। ওইটা একটা খুব মন খারাপের সময় ছিল, মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে গেছি। আমি সবসময় ভাবতাম যে আব্বাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আব্বা, আমি ছোটো মেয়ে ছিলাম, খুব আদর করতেন, প্রিভিলেজ দিতেন। কিন্তু মেডিকেল কলেজে গিয়ে যখন সবাইকে ছেড়ে চলে আসছি, তখন কিন্তু আব্বার চাইতে মাকে বেশি মিস করতাম। তখন আসলে বোঝা গিয়েছে যে মা কি জিনিস। একটু জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি বললেন যে হোস্টেলে এসেছিলেন, এই যে পুরো পথ চলাটা, বিয়ের পর তো স্বামীরও সহযোগিতা পেয়েছেন, তারপরও কখনো কি এই পুরো পথ চলায় একজন নারী হিসেবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি? আসলে বাধাটা তো আসে পরিবার থেকে, কিন্তু আমি অসম্ভব সৌভাগ্যবান। আমার আব্বা মাকে বলতেন যে তোমার মেয়েদেরকে ভালো করে লেখাপড়া শেখাও, ওরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। ছেলেদের জন্য, আমরা কিন্তু 5 বোনের পর 2 ভাই, ছেলেদের জন্য চিন্তা করো না, ওরা কিছু করতে না পারলে রাস্তায় গিয়ে মাটি কেটেও খেতে পারবে, কিন্তু মেয়েদের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে, ওদের লেখাপড়া শেখাতে হবে। হোস্টেলে গিয়েই প্রথম মেডিকেলে গিয়ে আমি ছোটোকালে যেমন চঞ্চল ছিলাম, সেখান থেকে শান্ত হওয়া শুরু করলাম এবং অনেকটা মুখ চূড়া ছিলাম। এমন দেখা যেত যে হোস্টেলে আমার ফ্রেন্ডদেরকে কিছু একটা বুঝলো না, আমার কাছে আসলাম, বুঝাতাম, কিন্তু যখন কলেজে কথা বলতাম, যারা পটপট করে কথা বলে, একটু ইংলিশ বেশি বলতে পারে, কনভেন্টের অনেক ছেলে মেয়ে আমাদের ছিল, টিচাররা তাদেরকে টিচাররা বেশি প্রাধান্য দিত। এবং পরীক্ষার সময় দেখা যেত, আমাদের তো ভাইবা পরীক্ষা একটা বিষয় ছিল, ফাইনাল ইয়ারে গিয়ে হয়নি, তার আগে দেখা যাচ্ছে যারা আমার কাছে পড়ছে তারা আমার চাইতে ভালো মার্কস পাচ্ছে। যাই হোক, শেষে 5th ইয়ারে গিয়ে কিন্তু টিচাররা আমাকে খুব আদর করতেন, মেডিসিন, সার্জারি। সেটা নিশ্চয়ই আপনার কাজের প্রতি তারা আশ্বস্ত হয়েছিলেন। আমি হয়তো অনেক ব্রিলিয়ান্ট ছিলাম না, কিন্তু সবসময় খুব মনোযোগী ছিলাম, ভালো লাগতো। আমি যেটাই শুনতে ভালো লাগতো। শেখার যে আগ্রহটা, সেটা আমার ছোটোকাল থেকেই ছিল, যে কোনো জিনিস শেখার। এবং এই যে কাজ করে গেলেন মানুষের জন্য, এবং মানুষের জন্য কাজ করার স্বীকৃতি স্বরূপ আপনি 21শে পদক, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন এবং বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। আপনার অনুভূতিটা কেমন ছিল তখন? আসলে আমি পদক পাওয়ার জন্য কিন্তু কখনো কোনো কাজ করিনি, কাজ করেছি মনের আনন্দে। আমি যেই কাজ করেছি, কাজ ভালোবেসেছি, সেই জন্যই কাজ করতে পেরেছি। স্বীকৃতি পেয়ে আমার যেটা মনে হয়েছে যে, আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে আমার দায়িত্বভার বেড়ে গেল। খুশি তো লেগেছেই সত্যিকারে,
কিন্তু বেশি যেটা ফিল হয়েছে যে এই স্বীকৃতি মানে আমার দায়িত্ব বেড়ে গেল, আমার দেশের প্রতি, আমার মানুষের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আপনার সন্তানরা কি কেউ এ পেশায় এসছে? আমার বড় মেয়েটা ডাক্তার, কিন্তু দুর্ভাগ্যবশত ইংল্যান্ডে কাজ করে, চাকরি করে, সে জিপি ওইখানকার। 4 বাচ্চার মধ্যে একটাই, বড়টাই ডাক্তার হয়েছে। আপনি তো এখন চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে, তো সেখানে কি ধরনের রিসার্চ এখন হচ্ছে বাংলাদেশে, বা কি ধরনের হওয়া উচিত? বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলটা তো এপেক্স বডি রিসার্চে বাংলাদেশের, সেইখানে গবেষণাগুলো এমন হওয়া উচিত যে এই গবেষণার কারণে আমাদের পাবলিক মানুষ উপকৃত হবে। এই রিসার্চ কাউন্সিল অনেক দিনও অত একটা অ্যাক্টিভ ছিল না। আমরা গত বছর থেকে খুবই সততার সাথে, স্বচ্ছতার সাথে রিসার্চ গ্র্যান্ট দিয়েছি। এইবারও, আগে কিন্তু এরকম অ্যাপ্লিকেশনও পড়তো না, এবার অনেক অ্যাপ্লিকেশন করেছে, প্রায় 1200-এরও বেশি অ্যাপ্লিকেন্ট হয়েছে। আমাদের হয়তো দিতে পারবো 200-300। আর গবেষণাটা অবশ্যই এমন গবেষণা হওয়া উচিত যেটার ফল, যেটার উপকার মানুষ ভোগ করতে পারবে, পাবলিকের জন্য উপকার হবে। আমাদের রিসার্চের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে কি ধরনের সীমাবদ্ধতাটা বেশি কাজ করে? অনেক অনেক সীমাবদ্ধতা। আমি এবার তো এই যে হেলথ রিসার্চ কমিশন হলো, ওইটার আমি একজন মেম্বার ছিলাম, তো সেই সুযোগে দেশের বিভিন্ন জায়গায় দেখার সুযোগ হয়েছে। জনবলের ঘাটতি, শূন্য পদ, অনেক শূন্য পদ, মানুষ নাই। জেলা হাসপাতালে প্রতিটা বেড ফুল, কিন্তু একজন কনসালটেন্ট, কোনো জায়গায় কনসালটেন্ট নাই, 4 জন মেডিকেল অফিসার। কীভাবে সম্ভব এতগুলো রোগীর চিকিৎসা দেওয়া? তারপর নিচের লেভেলেও লোক নাই, এই জনবলের খুব অভাব, যন্ত্রপাতির অভাব, ওষুধপত্র সাপ্লাই ইরেগুলার থাকে। তবে এখন অবশ্য অনেকটা ইমপ্রুভ করেছে মেডিসিনের সাপ্লাই, তারপরেও এগুলো অনেক বড় চ্যালেঞ্জ। আরেকটা জিনিস চ্যালেঞ্জ হলো ডাক্তাররা ভালো কাজ করে, এটা কখনো কোনো মিডিয়া, আপনাদেরকে বলব, কখনো দেখবেন না ডাক্তারদের প্রশংসা করছে। আপনাদের মতো যারা আছেন, যারা সত্যিই মানুষকে ভালোবেসে কাজ করছেন, তাদের একটা উদ্যোগ হওয়া উচিত যে এই যে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ডাক্তারদের যে দূরত্ব, এটা কেন, এবং এটা বন্ধ করাটা উচিত, কমানো উচিত এই দূরত্বটা। আমি অবশ্যই ডাক্তার বলেও বলবো না, আমাদের আরও রুগীদের সাথে হয়তো কথা বলা বেশি উচিত। কিন্তু হয় কি যে ইমার্জেন্সিতে যখন তারা ডিউটি করে, কাজের চাপ এত বেশি থাকে, আপনি যে সমস্ত জায়গায় ডাক্তারদের ব্যবহার ভালো, সেইখানে কিন্তু প্রপোর্শনেটলি ডাক্তার অনেক বেশি। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলায় রুগীর তুলনায় ডাক্তারের সংখ্যা কিন্তু, আমাদের প্রপোর্শনটা কিন্তু অনেক কম। আর ধরেন বললাম যে সাপ্লাই নেই, এটার জন্য চিকিৎসা দিতে পারছে না, ওরা ডাক্তারকেই দোষারোপ করে। আপনার সাথে কথা বলতে বলতে আসলে কখন যে সময়টা শেষ হয়ে গেল, প্রায় শেষ পর্যায়ে। শেষে এসে আপনার কাছে জানতে চাইছি যে তরুণ প্রজন্মের যারা আপনার মতো চিকিৎসা পেশায় আসতে চাচ্ছে, তাদের জন্য আপনার কোনো উপদেশ বা পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ তরুণ প্রজন্মের জন্য যে এখন আমরা যে রুগীদেরকে চিকিৎসা করব, সেটা যেন এভিডেন্স বেসড প্র্যাকটিস হয়। কারণ এখন তো আমাদের সময় অনেক অসুবিধা ছিল, সব তথ্য আমরা পেতাম না, এখন কিন্তু সব তথ্য মানুষের মোবাইল ফোনের ভিতর পাওয়া যায়। আরেকটা জিনিস হলো, আমরা এই মানবতার সেবায় আমরা এসেছি, এই এথিক্সটা আমরা যেন মনে রাখি। আমরা জানি আমরা যত পরিশ্রম করি সেই পরিমাণ প্রতিদান কিন্তু আমরা পাবো না। কখনো আমরা যেন প্রতিদানের উদ্দেশ্যে যেন আমার নতুন প্রজন্ম কাজ না করে, নিজের মনের তাগিদে রুগীর প্রয়োজনে যেটা দরকার সেটা করে, এবং রুগীদের সাথে যেন আমরা আরেকটু বেশি কথা বলি, আরেকটু ভালো ব্যবহার করি। যেটা অনেক সময় রুগীরা বলেন না, ডাক্তারের কথায় আমার রোগ অর্ধেক ভালো হয়ে গিয়েছে, এই জিনিসটা যেন আমরা অর্জন করতে পারি। তো আমার নতুন প্রজন্মের সবাই, তোমরা আমার ছোট, তাদের জন্য আমার এইটাই উপদেশ যে রুগীদেরকে, তোমার পেশাকে ভালোবাসবে, তোমার রুগীদেরকে ভালোবাসবে, ওরাই হলো, ওদের সন্তুষ্টি হলো আমাদের সবচেয়ে বড় অর্জন। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আলোকিত নারীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আপন আলোয় আজ আমরা প্রফেসর ডক্টর সায়েবা আক্তারের কাছ থেকে
অনেক বেশি ঋদ্ধ হলাম। আমরা জানলাম ভালোবেসে প্রতিদানের আশা না করে কাজ করে গেলে স্বীকৃতি পাওয়া যায়। ভালো থাকবেন সকলে, আর অবশ্যই ভালোর সাথে থাকবেন।